ইন্ডিয়ান এক লোক নাগরিক ডাইরেক্ট প্রধান বিচারপতির কোর্টে যে সেখানে যে বলছে যে আপনি বিচারিক কর্মচারী, আমি যে আদেশ দিছি সেই আদেশ আপনি লেখেন। তো তখন প্রধান বিচারপতি বলল, আর ইউ অর্ডারিং মি? ওই নাগরিক বলছে, ইয়েস, আমি আপনাকে আদেশ দিছি, আই এম অর্ডারিং ইউ। আপনি হইলেন বিচারিক কর্মচারী। তখন সেই লোককে তার সিকিউরিটি স্টাফ দিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে গেল, অন্য রুমে। আদালত তার কেসটা দেখলো, কেসটা দেখে তারা তাকে রিলিফ দিতে পারে নাই, ওনাকে নিয়ে একটা রুমে বসালো এবং এবং প্রধান বিচারপতি নির্দেশ দিল যে এই লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। সো এই তো এক্সাম্পল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষও যে এরকম হবে না, একটা 561 আমি দিয়ে রাখছি 6 মাস আগে, একবার মাত্র লিস্টে আসলো 4 মাস আগে, আর লিস্টে আসে না। এটার কোনো জবাবদিহিতা নাই, কোনোই নাই। একটা মামলা দিতে যদি এইরকম যুদ্ধ হয়, একটা মোশন হিয়ারিং করতে যদি এরকম যুদ্ধ হয়, তাহলে লিটিগেন্ট যারা দেশের নাগরিক বিচার পাবে কিভাবে? বিচার পাওয়া যদি এত কস্টলি হয়ে দাঁড়ায়, এত যদি ঝামেলাপূর্ণ হয়, তাহলে তো বিচার পাবে না। তার মানে কি, তাহলে বিচার ব্যবস্থা প্রায় ধ্বংসের কাছাকাছি দাঁড়াই আছে। অর্থাৎ বিচার ব্যবস্থা যে কারণে সৃষ্টি হয়েছে, মানুষের কষ্ট দুঃখ লাঘব করা, অন্য কোথাও যদি কোনো রেমেডি না পায় তারা কোর্টে আসে, কিন্তু সেই কোর্টে এসে রিলিফ নিতে যদি দালালের খপ্পরে পড়তে হয় এবং একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়, তাহলে এটা তো বিচার ব্যবস্থার উপরে মানুষের অনাস্থা দিনকে দিন আরো বেড়ে যাবে, আরো বটম লাইনে চলে আসবে। এবং সেই অবস্থিতি হয়েছে। এটা প্রধান বিচারপতি কেন দেখে না? আমাদের এই কথা হয়তো উনি শুনবে না, বাট যদি কোনো স্টাফ শুনে থাকে, আমি মনে করি ওনার আদেশ দেওয়া উচিত প্রতিদিন কোর্ট বিল্ডিং পরিদর্শন করবে। সকাল 9টার আগে 8:30টার সময় যাবে, যে রেজিস্ট্রার জেনারেল প্রত্যেকটা কোর্ট, প্রত্যেকটা টয়লেট দেখবে, কোথাও মাকড়সা জ্বালা আছে কিনা, কোথাও ধুলো আছে কিনা। আর মোর ইম্পর্টেন্টলি, কেন মোশন হিয়ারিং করতে 6 মাস সময় লাগে, সেইটার একটা সমাধান ইমিডিয়েটলি প্রধান বিচারপতির করা উচিত। আপনি কর্মঘণ্টা বাড়ান, আপনি দরকার পড়তে হলিডে কমান, আপনি দরকার পড়তে 200 বেঞ্চ করেন, আপনি দরকার পড়তে আইনমন্ত্রী সরকারের পক্ষ থেকে, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল আপনার মিটিং করে টেম্পোরারি আপনি দরকার পড়তে 200 বেঞ্চ বানান। আমাদের সেই সেট আপ আছে, সেইগুলো করে মানুষকে রিলিফ দেন। না হলে মানুষ কিন্তু আবার খেপে যাবে, এই ইন্ডিয়ার মতো ঘটনা কিন্তু ঘটবে। এখন হাসিনা আক্তার, আপনার প্রশ্নে আসি, যে পলাতক শেখ হাসিনা শুধু একা পলায় নাই, তার পুরো পরিবার নিয়ে, তার পুরা মন্ত্রী পরিষদ নিয়ে এই ক্ষতি পর্যন্ত সবাই পালিয়ে গেছে। উনি, আমার ধারণা যে উনি ফেরত আসবেন না। উনি মাঝে মাঝে এই বক্তব্য ছাড়েন তার যারা নেতাকর্মী এখানে আছে তাদের একটু মরাল বুস্টিং এর জন্য। এইটা অনেকগুলো উদ্দেশ্য নিয়ে উনি করেন। এই উদ্দেশ্যগুলো কি? এইখানে যা তার নেতাকর্মী আছে তাদেরকে একটা মরাল বুস্টিং, তাদেরকে একটা 2 নম্বর হইলো, যারা পলাতক হয়, আপনার মনে আছে ফিলিপিন্সে ফার্দিনান্দ মার্কোস পালিয়ে গেছিল। এই একবার যারা পলায় তারা কিন্তু বেঁচে যতদিন থাকে ফেরত আসার চেষ্টা করে কোনোভাবে। অনেকে আসতে পারে, অনেকে আসতে পারে না। তো উনি জানে যে উনি আসলে ওনার এই কন্ডেম সেলে যেতে হবে, কন্ডেম সেলে যাবে, সেইখান থেকে সে আপিল করতে পারবে, বিচারিক প্রক্রিয়া হবে। তো এই যে ডিসেম্বরে টাইম সেট আপ করছে, হয়তো তখন এমন একটা কারণ সামনে আনবে, তখন বলবে আমি ডিসেম্বরে না, আমি 3 মাস পরে আসবো। তারপর বলতে পারে আমি আরো 3 মাস পরে। আমার ধারণা যে সে আসবে না। সে এইখান থেকেই আসার একটা আবহাওয়া সৃষ্টি করে এইখান থেকে একটা আন্দোলন করার চেষ্টা করবে, যেটা সমস্ত পলাতক যারা পালাইয়ে যায় রাষ্ট্র ক্ষমতা থেকে, তারা এরকম এই চেষ্টাই করে, ইতিহাস তাই বলে। সো উনি আসবে কি আসবে না, যদি আসে তাহলে অন্তত এইটা বলা যাবে যে উনি পালিয়ে যে ভুলটা করেছিল লক্ষণ দাসের মতো, সেইটা রিকভার করবে। ইয়েস, যদি বাংলাদেশে তার বিচারিক প্রক্রিয়া শেষে ফাঁসি হবে, ফাঁসি না হলে সে যার শাস্তি হয় সেই শাস্তি হবে। তো সেই যদি মরাল স্ট্যান্ডিং থাকতো তাহলে তো তার পালানো উচিত ছিল না। তার আত্মীয় স্বজন
বংশ পরিষদ সবাইকে নিয়ে সে পালিয়ে গেল। যদি সাহস থাকে উনি আসুক, আসলে উনি বিচারিক প্রক্রিয়া ফেস করবে এবং সরকার এবং বিচার বিভাগ সেই ব্যবস্থা নিবে।